এখন পর্যন্ত এরকম কোনো মোমেন্ট হয়েছে যেটা ধরেন আমরা বলি উপস মোমেন্ট? মানে আমার এখনও চিন্তা করলে কেমন জানি ভয় ভয় লাগে। দুটো আছে এরকম, একটা হচ্ছে তখন ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার। হ্যালো দর্শকবৃন্দ, আমি গোলাম কিবরিয়া তানভীর আসছি নতুন একটা আড্ডার অনুষ্ঠান নিয়ে, উইচ ইজ অ্যাবাউট টাইম ইভেন্ট প্রেজেন্স ক্লাসিক্যাল হোমটেক্স আড্ডা উইথ তানভীর। আমাদের এই আড্ডার অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি, শিল্পী এবং মিডিয়া পার্সোনালিটি, এবং এই সকল সফল মানুষদের সাথে আমি করব অনেক আড্ডা, জানবো অনেক অজানা গল্প এবং তাদের ইন্সপিরেশনের মুহূর্তগুলোকে জানার চেষ্টা করব। সো দেরি না করে শুরু করছি আজকের আড্ডা। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হচ্ছেন, উনি একজন ক্লাসিক্যাল সিঙ্গার অ্যাজ ওয়েল এজ প্লেব্যাক সিঙ্গার। উনি বেশ কিছু সিনেমাতে তার কণ্ঠ দিয়েছেন। উনি একজন মিউজিক ডিরেক্টরও। উনি একটা স্কুল চালান নাচ এবং গানের উপরে। উনি দেশে যতটা পপুলার, দেশের বাইরেও ততটা পপুলার। রিসেন্টলি উনি দেশের বাইরে এক কনসার্টও করে এসেছেন। আমি আর দেরি করব না, প্রেজেন্টিং ইউ আমাদের আজকের গেস্ট নির্ঝর চৌধুরী। ভাইয়া কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দর্শক আপনার গান অনেক পছন্দ করে, সেটার প্রমাণ আমি নিজে। আমি রিসেন্টলি আপনি যে বিদেশে কনসার্ট করেছেন তার ফিডব্যাকগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। সো ওইটার অভিজ্ঞতা শুনবো। তার আগে দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই আপনার একটা গান দিয়ে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতের রাখি তোমার কনক কঙ্কনে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার যে দখলটা আছে ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে, যে আপনি সবার কাছে পরিচিত, সো আপনার স্টার্টিংটা কীভাবে হয়েছে এবং এই জার্নিটা টু প্লেব্যাক সিঙ্গিং? শুরুটা ছিল আমার একদম ছোটোবেলায়, 10 বছর বয়সে ছায়ানটে। আমার দাদা আমাকে ছায়ানটে ভর্তি করে দেন নিয়ে, সেখানেই গান শেখা শুরু। তারপরে সেখানেই শিক্ষকতা করেছি প্রায় 14 বছর ছায়ানটে। সো আপনার যে জর্নার, মানে আপনি যেহেতু মানে শিখেছেন ক্লাসিক্যাল, ওইটা থেকে কি আপনি আপনার ইন্সপিরেশন কারা ছিলেন ব্যাক দেন, আর এরপরে কি আপনি ফিউশনটাকে কিভাবে অ্যাডপ্ট করেছেন? যেটা হচ্ছে যে আমরা আসলে সব ধরনের গানই শুনতে ভালো লাগে, কারণ একই ধরনের গান কিন্তু এক এক রকম অনুভূতি তৈরি করে, এক এক রকম ইমেজ তৈরি করে আমাদের মেন্টাল স্টেটের। আমার ভালোবাসা অবশ্যই ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত, কিন্তু একই সাথে আমি অন্যান্য গান, নজরুলের গান বলি, ফোক বলি, ক্লাসিক্যাল ফিউশন বলি, ওয়েস্টার্ন বলি, সব ধরনের গানই কিন্তু আমার ভীষণ ভালো লাগে শুনতে। গান শিখতে শিখতে যখন দেখলাম যে আস্তে আস্তে অন্যান্য ওয়ার্ল্ড মিউজিক সম্পর্কে জানতে পারলাম, তখন দেখলাম যে আমি যদি দুটো ডিফারেন্ট কাইন্ডকে জনরাকে ব্লেন্ড করি, তখন নতুন একটা সুন্দর সাউন্ড তৈরি হয়, আরও বেশি ভালো লাগে, এবং তাতে যেটা হয় যে ইয়াং জেনারেশনকে আরও বেশি করে রিচ করা যায়। তো সেভাবেই আসলে ফিউশনের দিকে ঝুঁকে পড়া। ফ্যান্টাস্টিক ভাই। আমি যদি বলি, আপনার তো ধরেন সিনেমায় আপনার গান গাওয়া হয়েছে, ওইটার সম্পর্কে একটু জানতে চাইবো, এবং অ্যাজ ওয়েল এর সামনে যদি কোনো কাজ আছে যেগুলো সিনেমায় আপনি প্লেব্যাক করছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমার সিনেমাতে তো আসলে প্রতিটা শিল্পীরই কাজ করার ইচ্ছা থাকে, এক্স্যাক্টলি। তো আমার প্রথম চলচ্চিত্রে কাজ করা হয়েছে পদ্মা পুরাণের রাশিদ পলাশের চলচ্চিত্রে। সেখানে আমি একটি গানের সঙ্গীত পরিচালনা করেছিলাম, এবং সেই গানটি গেয়েছিলেন চন্দনা মজুমদার, আমার ভীষণ পছন্দের একজন মানুষ, এবং ওই গানটির জন্য উনি এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ওকে। এবং তারপরে আমার একটা চলচ্চিত্র আসে, সেটা হচ্ছে ফুলজার। সেটার গানগুলো সব আমি করেছিলাম, সঙ্গীত পরিচালনা। এবং তারপরে এখন বর্তমানে আমার একটি ছবির কাজ শেষ হয়েছে, এটা খুব শীঘ্রই মুক্তি পাবে, সম্ভবত এই মাসেই। তার নাম হচ্ছে বেহুলা দরদি, সবুজ খান পরিচালিত ছবি। এটা সবগুলো গান এবং আবহ সঙ্গীত সবগুলো কাজে আমি করেছি। ফ্যান্টাস্টিক। তার মানে হচ্ছে আমরা আপনাকে অ্যালবামেও পাচ্ছি, অ্যাজ ওয়েল এজ আমরা সিনেমার গানেও আপনাকে পাচ্ছি। তার সাথে আমি যেটা খুব ইন্টারেস্টিংলি আমি জানতে পেরেছি, আমি চাই দর্শকরাও একটু জানুক,
আপনি টিচার হিসেবে পরিচিত, সো ইউ রান আ স্কুল। আপনার স্কুল সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, আমার শিক্ষকতা শুরু তো বলছিলাম, যেটা প্রথমে যে ছায়ানটা, একদম ছায়ানটা আমি পাশ করার পরে ওখানে জয়েন করি টিচার হিসেবে, অনেক বছর শিখিয়েছি। তারপরে এখন আমি একটা স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছি, সেটা হচ্ছে কল্পতরু, ওটা হচ্ছে নাচ এবং গানের স্কুল বনানীতে। তো সেখানে আমি 2010 থেকে আছি, ওদের সাথে যুক্ত। প্রায় 2023 পর্যন্ত 13 বছর আমি শিখিয়েছি ওখানে, এবং 2024-এ আমি ওদের প্রিন্সিপাল হিসেবে ওখানে জয়েন করি। আছেন, এখনো আছেন। আপনার স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট আমাদের প্রায় শখানেক স্টুডেন্ট। এবং যেটা হয় যে ওখানে বনানীতে মূলত দেখা যায় বাচ্চারা সবাই আসলে ইংলিশ মিডিয়ামে পড়ে, এবং এরা একটা পর্যায়ে আসলে বেশিরভাগই বিদেশেই চলে যায়। তো বাংলা সংস্কৃতির সাথে, বাংলা ভাষার সাথে পরিচয়টা কিন্তু খুব কম ঘটে। তো এই কারণে আমাদের মূল চেষ্টা থাকে যে এরা যেন বাংলাদেশের কালচার সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে যত বেশি জানতে পারে, যতদিন দেশে আছে অ্যাটলিস্ট ততদিন, সেটা আমরা চেষ্টা করি। মিউজিক তো ধরেন আপনার প্যাশন, আপনার লাইফের একটা পার্ট। তো আপনি যখন মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে মিউজিক তোলেন, সাউন্ড তোলেন, সেটা একরকম ফিলিং আসে। বাট নেচারে কোন সাউন্ডটা আপনাকে স্পিরিচুয়ালি, মানে একদম বাই হার্ট আপনাকে টাচ করে? নেচারে কোন সাউন্ড? নেচারে দুটো সাউন্ড আছে। একটা হচ্ছে বৃষ্টির শব্দ, বৃষ্টির শব্দটা খুব রোমান্টিক করে ফেলে আমাকে। ওকে। আর হচ্ছে ঝর্ণার একটা কুলুকুলু ধ্বনি আছে, ওটা আমাকে ভীষণ স্পিরিচুয়ালি খুব রিল্যাক্সিং একটা ফিল দেয়। আচ্ছা, এখন পর্যন্ত ধরেন স্টেজে তো অনেক পারফরমেন্স আপনারা করেন, এখন পর্যন্ত এরকম কোনো মোমেন্ট হয়েছে যেটা ধরেন আমরা বলি উপস মোমেন্ট, এবং সেখান থেকে যদি ওরকম কোনো অভিজ্ঞতা থাকে, কিভাবে আপনি সেটাকে ব্যালেন্স করেছেন বা কিভাবে দর্শককে বুঝতে দেননি, এরকম যদি কোনো উপস মোমেন্ট থাকে আপনার স্টেজ? মানে উপস মোমেন্টটাকে নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থে? মানে ডেফিনেটলি অ্যাজ আ মানে পারফর্মার আপনি ওটাকে হ্যান্ডেল করতে পারবেন, সবারই করতে হয়, কিন্তু কিছু উপস মোমেন্ট হয়ে যায় স্টেজে। তো ওরকম কোনো ফানি বা ওরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা আসলে মনে ফানি না, খুব উইয়ার্ড, মানে আমার এখনো চিন্তা করলে কেমন জানি ভয় ভয় লাগে। দুটো আছে এরকম। একটা হচ্ছে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, যে ভার্সিটিতে থাকা অবস্থায় একটা অনুষ্ঠান ছিল, এটা সম্ভবত টিএসসির কোনো একটা হলে, বড় হল না, ছোট কোনো একটা হলে। তো তখন একটা ছিল সোনাকোনা গানটা ভীষণ পপুলার, হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের সুবীর নন্দীর গাওয়া। তো ওই গানটা গাইতে উঠে স্টেজে গাইছি। তো প্রথম অর্ধেক গাওয়ার পরে দেখলাম যে তার পরের অংশ মনেই পড়ছে না আমার। তো তখন তো সবার সাথে এত মোবাইল এত কমন ছিল, যে মোবাইল থাকলে দেখে নেওয়া যাবে। আমি গান মিউজিক হচ্ছে, আমি স্টেজে এদিক ওদিক করছি, গানের মনেই করতে পারছি না পরের লাইন কী হবে। অনেকক্ষণ ওয়েট করে তারপরে আবার প্রথম পার্টটা গিয়ে নামতে হলো। ওটা একটা খুবই ওয়ার্ড মোমেন্ট ছিল। আরেকটা মোমেন্ট আছে, সেটা হচ্ছে সম্ভবত কেরানীগঞ্জের শো করতে গেছি অনেক আগে, আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে। তো ওখানে গিয়ে একটা গান ধরবো, আচ্ছা খেলবো রে সং। তো যে স্কেলটা আমি বলেছি মিউজিশিয়ান, সেই স্কেলটা সে অন্য একটা শুনেছে, এবং যে স্কেলটা ধরেছে এটা 4 স্কেল উপরে আমার ভয়েসের রেঞ্জে। তো সে ধরার পরে, এবং ওপেন এয়ার শো, শত শত দর্শক, 7,000 দর্শক, এমনিতে সবাই খুব উত্তেজিত। তো ওখানে খুব একটা ঠিক করে নেওয়ার সময় নেই, গানটা ধরে ফেললে বুঝলাম যেটা ভয়ঙ্কর উপরে ধরা হয়ে গেছে। তো তখন আমি চিন্তা করলাম গাড়ি থেকে এরপরে কী হবে। ফার্স্ট তো গাচ্ছি, কিন্তু যখন আমি অন্তরায় যাবো, তো হাই পিচে গেলে কীভাবে গাবো। তো হাই পিচে গেলাম আর কি, চিৎকার করে করে একদম চাই না। ওটা খুবই উইয়ার্ড একটা মুভমেন্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আসলে আমাদের একটা খুবই পপুলার সেগমেন্ট আছে, উইচ ইজ র্যাপিড ফায়ার রাউন্ড। আমি খুব র্যাপিডলি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি একদম র্যাপিডলি আমাকে উত্তর দিবেন। ঠিক আছে? আপনার স্টেজে ওঠার আগে যে সাইলেন্সটা থাকে, হ্যাঁ, মানে দর্শকদেরকে দেখার আগে, ওই মোমেন্টটাকে আপনি একটা ওয়ার্ডে ডিসক্রাইব করেন। এক্সাইটেড থাকেন, ওকে। আমি যদি বলি যে বাংলাদেশের দর্শক জন্য গান গাওয়া আর বিদেশের দর্শকদের জন্য গান গাওয়া, দুইটার মধ্যে পার্থক্য কি ফিল করেন? আবেগের মাত্রা ভিন্ন থাকে, মানে বিদেশে বেশি থাকে না দেশে বেশি থাকে? বিদেশে বেশি থাকে। বিদেশে বেশি থাকে, বিকজ দে মিস আওয়ার কান্ট্রি, উই মিস দেয়ার কান্ট্রি। আপনার নিজের গান যেটা আপনি নিজেকে ডেডিকেট করতে চাইবেন, কোনটা হবে? উঠছে আমার স্বপ্নগুলো, ঘুরছে যেন কোথায়। ভাইয়া, আপনার যে ইনার পারফর্মার আছে, সিঙ্গার আছে, সেটাকে আপনি কিভাবে জিয়ে রাখেন?
স্বপ্ন দেখে। স্বপ্ন। ওকে ফাইন, আমরা আমাদের এই পর্ব শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসছেন, অ্যান্ড আই হোপ যে আপনার কাছেও ভালো লেগেছে। অফকোর্স, এবং এই শোয়ের মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় হলো এবং ভীষণ ভালো লাগলো। সাইজ খুব যে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আমাদের এপিসোড থেকে। হোপফুলি আমাদের এই আড্ডা আপনাদের অনেক পছন্দ হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ।